আজকে আমি দশম শ্রেণী ছায়া প্রকাশনীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ দুয়ারে গাঙ্গুলি ও মাইতি অধ্যায় 8.3 তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার অনুশীলনী প্রশ্নোত্তর এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন বিভাগ ক এর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা অপশন বি বৃদ্ধি পায়। 2 নম্বর কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? সঠিক উত্তর হবে অপশন বি চিনি। 3 নম্বর কোনটি তড়িতের কুপরিবাহী? সঠিক উত্তর হবে অপশন ডি বিশুদ্ধ জল। 4 কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে Cu2+ আয়নের গাঢ়ত্ব কি হয়? সঠিক উত্তর হবে অপশন সি বাড়ে। বিভাগ খ এর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। আমি এখানে তোমাদের উত্তরটি একটি শব্দে বলে নিচ্ছি, তোমরা এখানে পুরো উত্তরটা লিখে নেবে। প্রথম প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ প্রবাহ কোন তড়িৎদ্বার মুখী হয়? এর উত্তরটি হবে সমপ্রবাহী অর্থাৎ ডিসি। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? এর উত্তর হবে ক্যাথোডে। 3 নম্বর প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? এর উত্তর হবে হাইড্রোজেন বা H2। আমি এখানে শুধু সংকেতটি লিখলাম, তোমরা এটাকে পুরো কথাতেও হাইড্রোজেন লিখতে পারো। পরের প্রশ্ন, পারদ ও খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এর সঠিক উত্তর হবে খাদ্য লবণ। বেশি এর দুটোর মধ্যে তড়িৎ বিশ্লেষ্য হবে খাদ্য লবণটি। 5 নম্বর প্রশ্ন, রূপোর বস্তুর ওপর সোনার প্রলেপ দিলে বা দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? এর উত্তরটি হবে পটাশিয়াম সায়ানাইড। উত্তর হবে পটাশিয়াম সায়ানাইড। এই সংকেতটা আমি তোমাদেরকে পরে কমেন্টে দিয়ে দেব। 6 নম্বর প্রশ্ন আছে, জলীয় দ্রবণে কপার সালফেট এর তড়িৎ বিয়োজনে কি ঘটে? তড়িৎ বিয়োজনে কি ঘটে? এই উত্তরটি দেখো, আমি অ্যারো দিয়ে লিখে দিচ্ছি। Cu2+, এখানে প্লাস দেবে, তারপর লিখবে SO4 2 মাইনাস। আমি তোমাদেরকে ভালোভাবে লিখে দেখাচ্ছি। দেখো, Cu2+, মাঝখানে প্লাস দেবে, SO4 2 এটা হবে এর সঠিক উত্তর। আর পটাশিয়াম সায়ানাইডের যে সংকেত হবে সেটি হলো KaUCN2, ব্র্যাকেট ক্লোজ করবে এবং এটা দেবে। এটা হচ্ছে পটাশিয়াম সায়ানাইডের সংকেত। পরের প্রশ্ন বলেছে, কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করা হয়? এর উত্তর হবে ভোল্টা মিটার
ভোল্টামিটার হবে এর উত্তর। পরের প্রশ্ন বলেছে কপার তড়িৎদ্বার দ্বারা কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? উত্তর হবে Cu2+ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। পরের প্রশ্ন অ্যানোড মাডে প্রাপ্ত দুটি মূল্যবান ধাতুর নাম লেখো। এর সঠিক উত্তর হবে Ag মানে রূপো, Au সোনা বা Pt প্ল্যাটিনাম। আমি তিনটেই দিয়ে দিলাম, সুবিধা মতো দুটো তোমরা লিখে নেবে। আবার বলছি Ag রূপো, Au সোনা এবং Pt হলো প্ল্যাটিনাম। এর পরের প্রশ্ন বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমটি আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এর সঙ্গে হবে অপশন বি CH3COOH দ্রবণ, অর্থাৎ এটা ভিনিগারের দ্রবণ। সঠিক উত্তর হবে 2 নাম্বার তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কোনটা হবে CuSO4 এর দ্রবণ বা কপার সালফেটের দ্রবণ। 3 নাম্বার গ্যালভানাইজেশন, সঠিক উত্তর তড়িৎ লেপন পদ্ধতি, 3 হবে সঠিক উত্তর। 4 নাম্বার তড়িৎ অবিশ্লেষ্য, তাহলে এটা কি হবে গ্লুকোজ, এটা হবে সঠিক উত্তর। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। তো প্রথম প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে ড্যাশ তড়িৎ প্রবাহ ব্যবহৃত হয়? এর উত্তর হবে সমপ্রবাহী, সমপ্রবাহ ব্র্যাকেটে তোমরা ডিসি লিখতে পারো আবার নাও লিখতে পারো। 2 নাম্বার ক্যাটায়নগুলি ড্যাশ থেকে ইলেকট্রন গ্রহণ করে? এর উত্তর হবে ক্যাথোড, ক্যাথোড। 3 নাম্বার বলেছে ধাতুর মধ্যে ড্যাশগুলি তড়িৎ পরিবহন করে? এর উত্তরটি হবে ইলেকট্রনগুলি। ইলেকট্রনগুলি। 4 নাম্বার তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি কোন শক্তিতে বা ড্যাশ শক্তিতে পরিণত হয়? এর উত্তর হবে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমি তোমাদের উত্তরগুলি মুখে বলে দিচ্ছি, আবার লিখেও দিচ্ছি, যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। এরপরে বলেছে সত্য ও মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন গ্যালভানাইজেশন হলো লোহার উপর তামার প্রলেপ, না এটি ভুল। গ্যালভানাইজেশনে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক মানে দস্তা, জিঙ্ক মানে হচ্ছে দস্তার প্রলেপ দেওয়া হয়, এটা হবে সঠিক উত্তর। 2 নাম্বার বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে গ্রাফাইট অ্যানোড ও গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহৃত হয়? এটি উত্তরটি সঠিক। 3 নম্বরের যে উত্তর সেটি কিন্তু সঠিক, না ভুল বললাম, 2 নম্বরের উত্তরটা হবে সঠিক। 3 নম্বরে বলেছে কপার তড়িৎদ্বার দ্বারা কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডের ভর কমে? এটি ভুল, এটা কি হবে বাড়বে, বাড়বে। 4 নাম্বার বলেছে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে মুক্ত গ্যাসের আয়তনের অনুপাত হবে 1:2, না এটা ভুল, সঠিক উত্তর হবে 2:1। আমি আবার উত্তরগুলি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। দেখো এই হচ্ছে উত্তর। বিভাগ ঘ এর উত্তরগুলো দেখানোর আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। যদি কারোর কোথাও জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্টে জানিও। এবং বেশ কিছু অধ্যায়ভিত্তিক অনুশীলনী এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। প্রথম প্রশ্ন বিভাগ ঘ এর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন,
এক ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের তুলনা করো। এর উত্তর পেজ নাম্বার 113। 3 নম্বরের প্রশ্ন বলেছে, চলো দেখে নে উত্তরটি। দেখো 113 নম্বর পেজের মধ্যে আমরা এসেছি, এখানে দেওয়া আছে পার্থক্য। তোমরা এখান থেকে যেহেতু 3 নাম্বার বলেছে তাহলে তোমাদের 5টাই লিখতে হবে, তোমরা এখান থেকে পুরোটা লিখে নেবে। তো এর মধ্যে ইম্পর্টেন্ট তাও বলে দিচ্ছি যদি 2 নম্বরে আসে। ধাতব পরিবাহীতে উপস্থিত মুক্ত ইলেকট্রনই তড়িৎ পরিবহনের জন্য দায়ী, এবং এখানে বলেছে তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজনে উৎপন্ন আয়নগুলি তড়িৎ পরিবহনের জন্য দায়ী, এটা ইম্পর্টেন্ট। তারপর 4 নম্বর পয়েন্ট, তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। এক্ষেত্রে কি হয়, তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। যে কোনো ধরনের শর্ট কোশ্চেনেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। পরের পয়েন্টটাও ইম্পর্টেন্ট, তড়িৎ পরিবহনকালে ধাতব পরিবাহীতে উপস্থিত পরমাণু স্থান অপরিবর্তিত থাকে এবং তড়িৎ পরিবহনকালে সংশ্লিষ্ট আয়নগুলির স্থান পরিবর্তন ঘটে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হবে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4ও ইম্পর্টেন্ট, 5 নাম্বারও ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমরা 5টা পয়েন্ট ভালো করে পড়ে নিও। পরের প্রশ্ন 2 নাম্বার, 1 নাম্বার আমাদের হয়ে গেছে। 2 নাম্বারের প্রশ্ন, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? দেখো লোহার চামচ, এই যে লোহার যে চামচটা, এটা ব্যবহার করব ক্যাথোড রূপে, নিকেল এটি ব্যবহার করব অ্যানোড রূপে, এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব কি বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। আমি তোমাদেরকে উত্তরটি লিখে দেখিয়ে দিচ্ছি। লোহার চামচ, ক্যাথোড রূপে ব্যবহৃত হবে লোহার চামচ। তারপর বলছে নিকেল ব্যবহৃত হবে অ্যানোড রূপে, আর বলছে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হবে কি বোরিক অ্যাসিড। শুধু বোরিক অ্যাসিডও লিখতে পারো, না হলে এর সঙ্গে লিখবে বোরিক অ্যাসিড মিশ্রিত সামান্য নিকেল সালফেট NiSO4। এখানে বোরিক অ্যাসিডের সংকেতটিও আমি লিখে দিচ্ছি H3BO3। তাহলে বলে দিই ভালো করে, লোহার চামচ ক্যাথোড, নিকেল অ্যানোড, আর তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হবে অ্যাসিড মানে বোরিক অ্যাসিড মিশ্রিত সামান্য নিকেল সালফেট। তোমরা এতটাও লিখতে পারো বা পুরোটাও লিখতে পারো। এই হচ্ছে উত্তর 2 নম্বরে। 3 নম্বর প্রশ্ন বলছে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কিভাবে প্রয়োগ করা হয়? এর উত্তর রয়েছে পেজ নাম্বার 115-তে। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। চলে এসছে 115 নাম্বার পেজে। দেখো এখানে উত্তর দেওয়া আছে। প্রথমে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড, এই যে সংকেতটা ভালো করে তোমরা দেখে রাখবে, থেকে অশুদ্ধিগুলি দূর করে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3, এটা কিসের সংকেত? বক্সাইড প্রস্তুত করা হয়, যার গলনাঙ্ক 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। গলনাঙ্ক কমাতে বক্সাইডের সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লোস্পার মেশানো হয়, ফলে মিশ্রণের গলনাঙ্ক 900 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে। গ্রাফাইট অ্যানোড ও গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড ব্যবহার করে গলিত মিশ্রণটির মধ্যে দিয়ে তড়িৎ পাঠালে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু গলিত অবস্থায় জমা হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস নির্গত হয়। বিয়োজন বিক্রিয়াটাও করবে, এখানে দিতে পারে বিয়োজন বিক্রিয়াটা, তোমরা করে রাখবে।
ক্যাথোড বিক্রিয়াও আসতে পারে বা অ্যানোড বিক্রিয়াও আসতে পারে। তো তোমরা উত্তরটা এতটা দিয়ে রাখবে বিভাগ হয় 3 নম্বরের জন্য। পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্নটা বলেছে কপার সালফেটের আম্লিক দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কপার মুক্ত হয়, কিন্তু অ্যালুমিনিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত না হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কেন? এটি উত্তরটি বইয়ের মধ্যে দেওয়া নেই, আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি উত্তরটি, দেখে নাও। উত্তরটা তোমরা লিখবে, দেখো কপার সালফেটের আম্লিক দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কপার মুক্ত হলেও অ্যালুমিনিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত না হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কারণ। এখান থেকে উত্তর শুরু। কপার সালফেটের দ্রবণে অশুদ্ধ কপারের মোটা দণ্ডকে অ্যানোড ও বিশুদ্ধ কপারের পাতলা পাতকে বা দণ্ডকে ক্যাথোড রূপে ব্যবহার করলে অ্যানোড থেকে কপার পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে দ্রবণে আসে এবং এই Cu2+ আয়নগুলি ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়, কিন্তু অ্যালুমিনিয়াম লবণের তড়িৎ বিশ্লেষণে Al3+ আয়নের নির্গমন H+ এর চেয়ে অধিক শক্তিশালী, ফলে অ্যালুমিনিয়াম লবণের জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়নগুলি ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস নিঃসৃত বা উৎপন্ন হয়, কিন্তু অ্যালুমিনিয়াম মুক্ত হবে না বা হয় না। তো এই ছিল এর উত্তরটি, তোমরা আশা করি বুঝতে পেরেছো, দেখে তোমরা লিখে নেবে। 4 নম্বরে উত্তর। পরের প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে কপার ধাতুর পরিশোধন করা হয়? এর উত্তর রয়েছে পেজ নাম্বার 116। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। দেখো 116 নাম্বার পেজের মধ্যে আমরা আছি। এই যে কপারের তড়িৎ পরিশোধন বলেছে, তো এখান থেকে উত্তর হবে এই এত দূর। এখানে অনেক শর্ট কোশ্চেন আছে, তোমরা পেয়ে যাবে। একটু বলে দিই, লেডের আস্তরণযুক্ত তড়িৎ বিশ্লেষণ পাত্রে লঘু H2SO4 মিশ্রিত কপার সালফেট দ্রবণ নেওয়া হয়। অশুদ্ধ কপারের মোটা দণ্ডকে অ্যানোড ও বিশুদ্ধ কপারের পাতলা পাতকে ক্যাথোড রূপে ব্যবহার করে দ্রবণের মধ্যে দিয়ে তড়িৎ পাঠানো হয়, ফলে অ্যানোড থেকে কপার পরমাণুগুলি ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে দ্রবণে আসে। এই Cu2+ আয়নগুলি ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়ে বিশুদ্ধ ধাতু রূপে ক্যাথোডে সঞ্চিত হয়, ফলে অ্যানোডের ক্রমাগত ক্ষয় হয়, কিন্তু ক্যাথোড পুরু হতে থাকে। ক্যাথোডে সঞ্চিত কপার ধাতু 99.9% পর্যন্ত বিশুদ্ধ হয়। তোমরা এটুকু লিখতে পারো, এবং তার সঙ্গে বিয়োজন বিক্রিয়া, ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়াটা কিন্তু লেখাটা মাস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা যেহেতু 3 নম্বরে দিয়েছে, তো সেখানে তোমাদের এটা লিখতেও হবে। তো এখানে অনেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখিনি। অ্যানোডে উপস্থিত অশুদ্ধিগুলি অ্যানোডের নিচে কাদার মতো জমা হয়, একে অ্যানোড মাড বলে। তোমরা এতটা লিখতে পারো বা এতটা লিখতে পারো বা এতটাও লিখতে পারো, কিন্তু তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখবে, কিন্তু আমি বললাম এখান থেকে তোমরা এতটা লিখবে। এই যে দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। পরের প্রশ্ন 6 নম্বরের প্রশ্ন বলেছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য রূপে চিহ্নিত করো। ম্যাগনেসিয়াম ক্লোরাইড দ্রবণ, ভিনিগারের দ্রবণ, NaCl দ্রবণ, বোরিক অ্যাসিড দ্রবণ, গ্লুকোজ দ্রবণ এবং ইউরিয়া দ্রবণ। তাহলে আমরা একটু লিখে নিই, লিখলে বুঝতে সুবিধা হবে। MgCl2 এর যে দ্রবণ, এটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আরেকটি দিতে পারি NaCl দ্রবণ, এটিও কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তারপরে দিয়েছে বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড দ্রবণ, এটি হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য।
বোরিক অ্যাসিডের সঙ্গে আমরা যে ভিনিগারের দ্রবণ মানে CH3COOH এই যে দ্রবণটা এটাও কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তারপরে আমাদের বলেছিল ইউরিয়া এবং গ্লুকোজ, ইউরিয়া এবং গ্লুকোজ এই দুটোই কি হবে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। বইতে থেকে আমি দেখাতে পারতাম, কিন্তু বইতে সব উত্তরগুলো দেওয়া নেই, যেমন ইউরিয়া নেই, তাই আমি এটা লিখে দেখিয়ে দিলাম। তো পেজ নাম্বার একটু বলে রাখি আমি। এই যে দেখতে পাচ্ছ পেজ নাম্বার 112, এর মধ্যেও দেওয়া আছে এই যে CH3 আর এটা এই যে H3BO3, এটা হচ্ছে বোরিক অ্যাসিড, এটা হচ্ছে ভিনিগার, এবং তীব্রর মধ্যে দেওয়া আছে দেখো MgCl2 NaCl। তড়িৎ অবিশ্লেষ্যর পেজ নাম্বার হচ্ছে 111তে দেওয়া আছে দেখো, যেমন এই যে গ্লুকোজ দেওয়া আছে কিন্তু ইউরিয়া দেওয়া নেই, তো সেজন্য আমি লিখে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো দিয়েছে X ধাতুর ওপর Y ধাতু তড়িৎ লেপনে ধাতুগুলির সক্রিয়তা কেমন হওয়া উচিত, এক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে কি রাখা হয়। তাহলে যেহেতু এখানে ধাতুর নাম আমাদের বলে দেয়নি, তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো কিছু নিতে পারি, যেমন আমরা লোহার চামচ ও নিকেল এটাও নিতে পারি। তাহলে দেখে নি উত্তরটা। দেখো এটা 7 নম্বরের যে উত্তর সেটা X ধাতু এটা নেবে, আর Y ধাতু হচ্ছে এটা নেবে। X এর উপর Y এর প্রলেপ দিতে বলেছে, সেক্ষেত্রে লোহার চামচটা ক্যাথোড মানে এটা X ধাতু, আর নিকেলটা হচ্ছে Y ধাতু। তাহলে লোহার চামচ এটা ক্যাথোড রূপে ব্যবহৃত হবে, আর নিকেল অ্যানোড রূপে ব্যবহৃত হবে। আর তড়িৎ বিশ্লেষ্য তো বলে দেয়নি, তাও আমি বলে দিলাম এটা লিখবে। এবং এক্ষেত্রে কি হবে, কি সক্রিয়তা কেমন হবে বলেছে, তো এক্ষেত্রে কি হবে, নিকেল লোহা অপেক্ষা বেশি সক্রিয়। তো এই ছিল আজকের সম্পূর্ণ অনুশীলনী প্রশ্নোত্তর আলোচনা। সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এবং কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি 8.3, 8.4, 8.5 এবং 8.6 এই সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্নোত্তরগুলো আলোচনা করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে। ওই ভিডিও লিঙ্কগুলি দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে নেবে। এবং আরও যদি কোনো অনুশীলনী প্রশ্নোত্তর তোমাদের দরকার হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। শেষ করছি আজকের ভিডিওটি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।